এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর ১৪২ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ১৪২ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে ১২.৩ অনুশীলনী। দেখো, একটু নিচে লক্ষ্য করলেই আমরা দেখতে পাচ্ছি ১ নম্বরে বলা হয়েছে নিচের সারণীটি একটি দোকানের বিভিন্ন সবজি বিক্রয়ের একটি মেমো। প্রতিটি সবজির মোট পরিমাণকে সংখ্যায় প্রকাশ করো। আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে নিচের সারণীটি একটি দোকানের বিভিন্ন সবজি বিক্রয়ের একটি মেমো। অর্থাৎ এই নিচে এখানে আমরা যে সারণীটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি দোকানের বিভিন্ন সবজি বিক্রয়ের একটি মেমো বা লিস্ট। অর্থাৎ কোন সবজি কতটি করে বিক্রি করা হয়েছে তার একটি লিস্ট কিন্তু এটি, তাই না? এবার আমাদের বলা হয়েছে প্রতিটি সবজির মোট পরিমাণকে সংখ্যায় প্রকাশ করো। অর্থাৎ এক একটি সবজি কয়টি করে বিক্রি করা হয়েছে সেটি কিন্তু আমাদের সংখ্যায় প্রকাশ করতে বলা হয়েছে। যেমন দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি লেবু, বাঁধাকপি, ফুলকপি, তাহলে অর্থাৎ লেবু কয়টি বিক্রি করা হয়েছে, বাঁধাকপি কয়টি বিক্রি করা হয়েছে, এইভাবে প্রতিটি সবজির মোট পরিমাণকে সংখ্যায় প্রকাশ করতে বলা হয়েছে, তাই না? দেখো, এই অঙ্কটি কিন্তু খুবই সহজ এবং খুবই মজার একটি অঙ্ক। দেখো, আমরা যদি এই যে সারণীটি দেখতে পাচ্ছি এটি যদি লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতে বলা হয়েছে সবজি, তাই না? সবজির তালিকায় কী কী রয়েছে? লেবু, বাঁধাকপি, ফুলকপি, কুমড়া। এবং দেখো, তারপরের ঘরে আমরা যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে টেলি চিহ্ন, তাই না? এই যে চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো এইগুলোকে কিন্তু বলা হয় টেলি চিহ্ন। এখন এই টেলি চিহ্নের মাধ্যমে আমরা গণনা করব, হ্যাঁ, মানে আমরা গুনবো যে লেবু কয়টি রয়েছে, বাঁধাকপি কয়টি রয়েছে, তারপরে যে কয়টি লেবু আমরা পেলাম সেই কয় সংখ্যাকে কিন্তু দেখো এই পাশে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা, এই সংখ্যার ঘরে আমরা এখানে লিখে দেবো, ঠিক আছে? অর্থাৎ বাঁধাকপি কয়টি পেলাম, ফুলকপি কয়টি পেলাম, কুমড়া কয়টি পেলাম, এগুলোকে কিন্তু এই সংখ্যার ঘরে আমরা লিখে দেবো। এখন টেলি চিহ্ন কীভাবে করে গণনা করতে হয় এটি কিন্তু খুবই সহজ, তাই না? আমরা যদি শুরুতে এতটুকু চিত্র লক্ষ্য করি, দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটি আমরা যদি ভালো করে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু কয়েকটি দাগ রয়েছে, তাই না? এক একটি দাগ মানে হচ্ছে এক একটি সংখ্যা। যেমন দেখো, এখানে আমরা প্রথমে একটি দাগ দিলাম, যেহেতু একটি দাগ দিয়েছে তার মানে হচ্ছে এক। এখানে যেহেতু এখন দুইটি দাগ দিয়েছে তার মানে এখানে হচ্ছে দুই। তারপরে তিনটে দাগ দিলে হচ্ছে তিন, চারটে দাগ দিলে হচ্ছে চার, এবং ৫ নাম্বার যে দাগ, ৫ নাম্বার দাগটি হচ্ছে এইভাবে দিতে হয়, ঠিক আছে? এইভাবে দিতে হয়, হ্যাঁ। তাহলে এই যে একটি বান্ডেল, আমরা ধরে নিচ্ছি যে এটি একটি বান্ডেল, ঠিক আছে? তাহলে এই এক একটি বান্ডেলে মোট ৫টি করে সংখ্যা রয়েছে, ঠিক আছে? তাহলে এই যে এক একটি বান্ডেল, প্রত্যেকটি বান্ডেলে কিন্তু ৫টি করে সংখ্যা রয়েছে। তাহলে এবার যদি আমরা দেখি যে লেবু কয়টি রয়েছে, দেখো ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০, ৩৫, ৪০, ৪৫, ৪৫-এর পরে আর কয়টি রয়েছে? ৩টি। তাহলে ৪৫, ৪৬, ৪৭, ৪৮, তার মানে আমরা বুঝতে পারি লেবু রয়েছে ৪৮টি, তাই না? তাহলে এইখানে আমরা লিখে দেবো ৪৮। দেখো, সংখ্যার ঘরে লিখে দিলাম ৪৮। এবারে একই রকমভাবে যদি দেখি যে বাঁধাকপি কয়টি রয়েছে, দেখো ৫, ১০, ১৫, ২০, ২৫, তারপরে আরও দুইটি, অর্থাৎ ২৫, ২৬, ২৭, ৮৭, তার মানে এইখানে আমরা লিখে দেবো ২৭। এরপরে দেখো ফুলকপি কয়টি রয়েছে? ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০, ৩৫, ৩৫টি, একদম ৩৫টি রয়েছে, আমরা এখানে লিখে দিলাম ৩৫। এরপরে কুমড়া রয়েছে কতটি? ৫, ১০, ১৫, ১৫টি, তার মানে এখানে আমরা লিখে দিলাম ১৫। আচ্ছা দেখো, প্রত্যেকটিকে কিন্তু আমরা সংখ্যা এখানে প্রকাশ করলাম। এবার আমাদের এইখানে বলা হয়েছে মোট, অর্থাৎ এখানে যতগুলো সবজি আমরা দেখতে পাচ্ছি সবগুলো সবজি মিলে মোট কতটি হয় সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। আমরা মোট কিভাবে বের করব? প্রত্যেকটি সংখ্যাকে যোগ দিলেই তো মোট পেয়ে যাবো, তাই না? দেখো, যদি এবারে যোগ করি, আমরা শেষের সংখ্যাগুলোকে যদি প্রথমে যোগ করি, এখানে শুরুতে রয়েছে ৮, তারপরে রয়েছে ৭, ৮ এবং ৭কে যোগ করলে হয় ১৫, ১৫-র সঙ্গে এই নিচের ৫কে যোগ করলে হয় ২০, ২০-এর সঙ্গে আরও ৫ মিলে হয়ে যায় ২৫, তাই না? আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে ২৫। ২৫-এর ৫কে লিখলাম আমরা এই জায়গাতে শেষে, এবং আমাদের হাতে রয়ে গেল কিন্তু ২, তাই না? এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। আচ্ছা, এখন যদি আগের সংখ্যাগুলো দেখি, এখানে রয়েছে ৪, ৪-এর সঙ্গে ২কে যোগ করলে হয়ে যায় ৬, ৬-এর সঙ্গে আরও ২কে যোগ করলে হয়ে যায় আরও ৩কে যোগ করলে হয়ে যায় ৯, ৯-এর সঙ্গে আরও ১কে যোগ করলে হয়ে যায় ১০, এবং এই ১০-এর সঙ্গে হাতে ছিল আমাদের ২, তাই না? ১০ এবং হাতের এই ২ মিলে হয়ে যায় ১২।
তাহলে আমরা এখানে 12 লিখে দিলে মোট হয়ে গেল 125। তাহলে আমাদের মোট সংখ্যা হচ্ছে 125, তাই না? দেখো তাহলে এই ঘরগুলো যখন পূরণ করা হয়ে গেল তার মানে কিন্তু এই অঙ্কটিও সমাধান করা আমাদের হয়ে গেল। কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম। এরপরে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 139 নং পৃষ্ঠার উপাত্ত ব্যবহার করে একটি স্তম্ভলেখ আঁকো যার শিরোনাম হবে যানবাহনের সংখ্যা। আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে কি 139 পৃষ্ঠার উপাত্ত ব্যবহার করে, অর্থাৎ এখন কিন্তু আমাদের 139 পৃষ্ঠার উপাত্তটা লক্ষ্য করতে হবে। হ্যাঁ, 139 পৃষ্ঠায় আমাদের ফিরে যেতে হবে। আমরা দেখব যে সেই পৃষ্ঠায় যে উপাত্ত রয়েছে সেই উপাত্ত ব্যবহার করে একটি স্তম্ভলেখ আঁকো, অর্থাৎ একটি স্তম্ভলেখ আমাদের আঁকতে বলা হয়েছে যার শিরোনাম হবে যানবাহনের সংখ্যা। আচ্ছা, এবারে আমরা দেখব যে স্তম্ভলেখ কীভাবে করে অঙ্কন করতে হয়, তাই না? তার আগে যদি আমরা 139 পৃষ্ঠায় একটু লক্ষ্য করি যে সেইখানে কি উপাত্তগুলো দেওয়া রয়েছে। দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 39 পৃষ্ঠায় এই যে উপাত্তগুলো দেওয়া রয়েছে এটিকে ব্যবহার করে কিন্তু আমরা একটি স্তম্ভলেখ তৈরি করব, তাই না? আচ্ছা দেখো, এখানে বলা হয়েছে যানবাহনের নাম এবং এখানে বলা হয়েছে সংখ্যা, অর্থাৎ কোন যানবাহন কয়টি করে রয়েছে এই পাশে কিন্তু আমরা সেই সংখ্যাটিকে দেখতে পাচ্ছি, তাই না? এই ঘরগুলো কিন্তু আমরা আগেই পূরণ করেছিলাম। আচ্ছা, তাহলে এটিকে ব্যবহার করে আমরা কিভাবে করে একটি স্তম্ভলেখ আঁকতে পারি বা একটি স্তম্ভলেখ তৈরি করতে পারি। দেখো, একটি স্তম্ভলেখ তৈরি করার জন্য আগে কিন্তু আমাদের একটু গ্রাফ করে নিতে হবে, তাই না? আচ্ছা, আমরা সেই গ্রাফটি কিভাবে করে করব? বন্ধুরা, আমি তোমাদের জন্য এখানে একটি গ্রাফ তৈরি করেছি এবং 139 পৃষ্ঠায় যে উপাত্তের কথা আমাদের বলা হয়েছে সেই উপাত্তগুলো এইখানে আমি তোমাদের জন্য লিখে রেখেছি। এখন এই উপাত্তগুলো দেখে আমরা কিন্তু একটি স্তম্ভলেখ এইখানে তৈরি করব, তাই না? এখন স্তম্ভলেখ তৈরি করার জন্য যে গ্রাফটি আমরা তৈরি করব, আমরা এটিকে কিভাবে করে তৈরি করতে পারি আমরা লক্ষ্য করব। এই নিচে যে ঘরগুলো রয়েছে, নিচে আমরা কয়টি ঘর দিতে পারি আমরা এটি বোঝার জন্য এই যে উপাত্তগুলো রয়েছে, তাই না? দেখো, এই যে যানবাহনের নাম বলা হয়েছে বাইসাইকেল, কার, মোটরসাইকেল, বাস, সিএনজি, এগুলোই হচ্ছে কি এক একটি উপাত্ত। তাহলে এখানে যে কয়টি উপাত্ত থাকবে আমরা তার ডাবল পরিমাণ ঘর কমপক্ষে নিব। যেমন এখানে উপাত্ত রয়েছে কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। তাহলে 5 দুগুণ 10টি ঘর আমরা এখানে নিচে কিন্তু কমপক্ষে আমরা 10টি ঘর নিব, ঠিক আছে? যদি 10-এর চাইতে বেশি ঘর নিই তাহলেও কিন্তু কোনো প্রবলেম নেই, কিন্তু 10-এর চাইতে কম ঘর কিন্তু নেওয়া যাবে না, ঠিক আছে? আমি কয়টি ঘর নিয়েছি দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা, আমি কিন্তু 10-এর চেয়েও আরও 2টি ঘর বেশি নিয়েছি। আচ্ছা, এবারে উপরে কয়টি ঘর হবে আমরা এটিকে কিভাবে করে বুঝবো? আমরা দেখব এই যে সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলোর ভিতরে সবচেয়ে বড় সংখ্যা কত? আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 6, তাই না? তাহলে এই উপরে আমরা কমপক্ষে 6টি ঘর নিব, ঠিক আছে? 6-এর চেয়ে যদি বেশি ঘর নিই তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু 6-এর চেয়ে কম ঘর কিন্তু নেওয়া যাবে না। আমি কয়টি নিয়েছি দেখো, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি ঘর কিন্তু নিয়েছি। আচ্ছা, তোমরা চাইলে 6টি ঘর কিন্তু নিতে পারো। আচ্ছা, এখন এই নিচে যে রেখাটি আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু একটি আলাদা নাম রয়েছে, আবার উপরের রেখারও কিন্তু একটি আলাদা নাম রয়েছে। হ্যাঁ, তাহলে এই নিচের রেখাটিকে বলা হয় হচ্ছে আনুভূমিক রেখা, ঠিক আছে? এটিকে কি বলা হয়? আনুভূমিক রেখা। এবং এই উপরের দিকে যে রেখাটি গিয়েছে এটিকে কিন্তু বলা হয় উল্লম্ব রেখা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটি হচ্ছে আনুভূমিক রেখা এবং এটি হচ্ছে উল্লম্ব রেখা। এখন আনুভূমিক রেখায় আমরা কি লিখব? আমরা কিন্তু এইখানে লিখব যানবাহনের নাম, ঠিক আছে? তাহলে যানবাহনের নামে প্রথমে রয়েছে কি? বাইসাইকেল। আমরা এই 2টি ঘর মিলে কিন্তু বাইসাইকেলের কাজ করব, অর্থাৎ এক একটি উপাত্তের জন্য আমরা 2টি করে ঘর নিব, ঠিক আছে? অর্থাৎ এই এক ঘর বাদে এটিকে আমরা ধরবো হচ্ছে বাইসাইকেল, ঠিক আছে? আমরা এটিকে ধরবো হচ্ছে বাইসাইকেল। আচ্ছা, আমরা এই সোজা লিখবো হচ্ছে বাইসাইকেল, বাইসাইকেল। আচ্ছা, আমরা এই ঘরে লিখলাম হচ্ছে বাইসাইকেল। এবার এটি বাদ দিয়ে এই ঘরের সোজা আমরা কাকে লিখবো? এই ঘরের সোজা লিখবো কিন্তু আমরা কার, ঠিক আছে? দ্বিতীয়ত রয়েছে কার, আমরা এখানে লিখবো হচ্ছে এই ঘরের সোজা লিখবো কার, আমরা এখানে লিখে দিলাম কার। আচ্ছা, এরপরে এই ঘর বাদ এই ঘরে আমরা কি লিখবো? দেখো, কারের পরে রয়েছে মোটরসাইকেল, আমরা কিন্তু এই ঘর বাদে এই ঘরে লিখবো হচ্ছে মোটর সাইকেল, আমরা এখানে লিখবো হচ্ছে মোটর সাইকেল, মোটর সাইকেল, ঠিক আছে? মোটর সাইকেল। আচ্ছা, আমরা লিখলাম মোটর সাইকেল। এরপর এই ঘর বাদ দিয়ে এই জায়গাতে আমরা লিখবো কি? দেখো, মোটর সাইকেলের পরে রয়েছে বাস, আমরা এখানে লিখে দেবো বাস, আমরা লিখে দেবো বাস। আচ্ছা, এরপরে শেষে রয়েছে সিএনজি, আমরা এই ঘর বাদে এই জায়গাতে লিখে দেবো সিএনজি, তাই না? আমরা লিখে দেবো সিএনজি।
আচ্ছা আমরা লিখে দিলাম সিএনজি। এরপরে কিন্তু আমরা দুইটি ঘর এখানে ফাঁকা থাকবে, এতে কিন্তু কোনো সমস্যা নেই। আচ্ছা এবারে আমরা এই উপরের দিকে যে রেখাটি গিয়েছে দেখো, এই উল্লম্ব রেখা বরাবর আমরা কি লিখতে পারি, আমরা কিন্তু লিখবো হচ্ছে এই সংখ্যাটিকে, তাই না? যেহেতু এখানে 6 পর্যন্ত রয়েছে, তার মানে 1 থেকে শুরু করে আমরা কমপক্ষে 6 পর্যন্ত লিখবো। দেখো এই যে এটি হচ্ছে কিন্তু 0, এটি কিন্তু 0, তাই না? আচ্ছা দেখো এই যে রেখাগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আমরা নামকরণ করতে পারি। যেমন এই জায়গাতে এটির নাম কিন্তু আমরা দিতে পারি ক, এটির নাম দিতে পারি হচ্ছে আমরা খ, এবং এই উপরে যে রেখাটি এটির নাম দিতে পারি কিন্তু আমরা গ। এখন আমরা যদি এই সংখ্যাগুলোকে লিখি, দেখো এই সোজা হচ্ছে 0, এখন 0 থেকে যখন এই দাগ পর্যন্ত যাবে তখন কিন্তু আমরা বলতে পারি হচ্ছে 1, তাই না? এরপরে এই দাগ পর্যন্ত আসলে আমরা বলতে পারি হচ্ছে 2, এই দাগকে আমরা বলতে পারি হচ্ছে 3, এটিকে বলতে পারি 4, হ্যাঁ, তারপরে এটিকে বলতে পারি হচ্ছে আমরা 5, এটিকে বলতে পারি 6, এটিকে বলতে পারি 7, এবং এই উপরেরটিকে বলতে পারি 8। আমাদের 8 দরকার নেই, কেন? কারণ আমাদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 6, তাই না? 6-এর চাইতে বড় সংখ্যা কিন্তু এখানে আর নেই। আচ্ছা তাহলে এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা স্তম্ভ লেখটি কীভাবে তৈরি করব? আমরা প্রথমে দেখতে পাচ্ছি হচ্ছে বাইসাইকেল। এখন বাইসাইকেল রয়েছে কতটি? 3টি, তাই না? তাহলে এই বাইসাইকেলের ঘরে আমরা 3 পর্যন্ত এই সংখ্যা দেখো দেখতে পাচ্ছি আমরা 3 রয়েছে কোথায়? এখান থেকে শুরু করে 3 রয়েছে এই সোজা, তাই না? অর্থাৎ বাইসাইকেলের ঘরে এই সোজা কিন্তু 3 রয়েছে, অর্থাৎ এই 3-এর ঘর পর্যন্ত আমরা এখানে কি করব, আমরা কিন্তু এই কালো দাগ দিয়ে পূরণ করে দেব। ঠিক আছে, আমরা এইভাবে করে পূরণ করে দেব। ঠিক আছে, এভাবে করে সম্পূর্ণ কালো দাগ দিয়ে কিন্তু আমরা এটিকে ভরাট করে দেব। ঠিক আছে, অর্থাৎ এটির দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি বাইসাইকেল রয়েছে 3টি। আচ্ছা এরপরে রয়েছে কার। কার রয়েছে কয়টি? 5টি। তার মানে এই কারের ঘরে আমরা দেখব যে 5 কোণ পর্যন্ত রয়েছে। দেখো কারের ঘরে এই যে কিন্তু 5 রয়েছে, তাই না? অর্থাৎ কারের ঘরে আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত কিন্তু 5 রয়েছে। তাহলে এই 5 পর্যন্ত কিন্তু আমরা এভাবে কালো দাগ দিয়ে কিন্তু আমরা পূরণ করে দেব। ঠিক আছে, তোমরা কিন্তু তোমাদের খাতায় পেন্সিল দিয়ে এই ঘরগুলো কিন্তু সম্পূর্ণ ভরাট করে দেবে। ঠিক আছে, আমরা এগুলোকে ভরাট করে দিলাম। আচ্ছা দেখো আমরা এগুলোকে ভরাট করে দিলাম। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি কি, এরপরে রয়েছে মোটর সাইকেল। মোটর সাইকেল রয়েছে কয়টি? দেখো মোটর সাইকেল রয়েছে 6টি। তাহলে আমরা এই মোটর সাইকেলের ঘরে 6 পর্যন্ত গিয়ে কিন্তু আমরা ভরাট করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সোজা রয়েছে 6, তাহলে অর্থাৎ মোটর সাইকেলের ঘরে এই পর্যন্ত কিন্তু আমরা সম্পূর্ণ ভরাট করে দেব, তাই না? এই পর্যন্ত কিন্তু আমরা সম্পূর্ণ ভরাট করে দেব। আচ্ছা দেখো আমরা যদি এই পর্যন্ত ভরাট করি, হ্যাঁ আমরা এই পর্যন্ত এটিকে ভরাট করে দিলাম, তাহলে আমরা বুঝতে পারি হচ্ছে মোটর সাইকেল রয়েছে 6টি। আচ্ছা এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি বাস, তাই না? বাস রয়েছে কয়টি? 3টি। তাহলে আমরা এখানে 3টি ঘর যদি পূরণ করি, দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর, দেখো এই যে কিন্তু এই সোজা রয়েছে 3, তাহলে এই 3-এর সোজা এই পর্যন্ত যদি আমরা পূরণ করে দিই, এই পর্যন্ত যদি আমরা কালি দিয়ে ভরাট করে দিই, দেখো পেন্সিল দিয়ে, হ্যাঁ তাহলে কিন্তু আমাদের এতটুকুর কাজও শেষ। এরপরে সর্বশেষে এখানে রয়েছে সিএনজি। সিএনজি রয়েছে কতটি? সিএনজি রয়েছে 1টি। তার মানে এখানে 1 কোথায়? এই দাগ সোজা কিন্তু 1 আমরা দেখতে পাচ্ছি, তাই না? অর্থাৎ এই পর্যন্ত আমরা কিন্তু এটিকে ভরাট করে দেব, তাই না? তাহলে কিন্তু দেখো প্রত্যেকটি ঘর আমাদের ভরাট করা হয়ে গেল। ঠিক আছে, এখন এই যে আমরা নিচে যে এক একটি উপাত্তের নাম লিখলাম, হ্যাঁ এটিকে আমরা কি বলতে পারি? এগুলোকে কিন্তু আমরা বলতে পারি যানবাহনের নাম। আমাদের কিন্তু প্রশ্নেই বলা হয়েছে যে এর একটা শিরোনাম দিতে বলা হয়েছে। শিরোনামটি কি? শিরোনাম হচ্ছে যানবাহনের সংখ্যা, তাই না? তাহলে যানবাহনের সংখ্যা আমরা কিন্তু উপরে লিখতে পারি হচ্ছে যানবাহনের সংখ্যা। হ্যাঁ এখানে কিন্তু আমরা লিখতে পারি যানবাহনের সংখ্যা। উপরে আমরা লিখতে পারি হচ্ছে যানবাহনের 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 সংখ্যা। আচ্ছা আমাদের এই শিরোনামে কিন্তু এই স্তম্ভ লেখটি অঙ্কন করতে বলা হয়েছে, তাই না? এবং এইখানে দেখো এই যে বাইসাইকেল, কার, এগুলো লিখলাম আমরা, এর নিচে কিন্তু আমরা লিখতে পারি যানবাহনের নাম। ঠিক আছে, এখানে কিন্তু আমরা লিখতে পারি যানবাহনের নাম। আচ্ছা তাহলে আশা করি এই স্তম্ভ লেখটি তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো আবারও যদি বইয়ের কাছে আমরা ফিরে যাই, বন্ধুরা আমরা যদি এবারে 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, 3 নম্বরে বলা হয়েছে নিচের চিত্র দুইটি তুলনা করো। দুইটি চিত্রকেই কি স্তম্ভলেখ বলতে পারো? সহপাঠীদের সাথে আলোচনা করো এবং নিজের মতামত দাও। আচ্ছা দেখো আমরা যদি এই প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে নিচের চিত্র দুইটি তুলনা করো, অর্থাৎ এই নিচে আমরা যে চিত্র দুইটি দেখতে পাচ্ছি এই দুইটি চিত্রকে তুলনা করতে বলা হয়েছে, এবং দুইটি চিত্রকেই কি আমরা স্তম্ভলেখ বলতে পারি? সহপাঠীদের সাথে এই বিষয়টি আমাদের আলোচনা করতে বলা হয়েছে এবং নিজের মতামত দিতে বলা হয়েছে। দেখো আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, আমরা কিন্তু এখানে দুইটি চিত্র দেখতে পাচ্ছি, তাই না? এখন এই দুইটি চিত্র কি স্তম্ভলেখ কি না, আমরা যদি এই বিষয়টি একটু লক্ষ্য করি, দেখো আমরা প্রথম চিত্রটি যদি ভালো করে লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে পছন্দের ফল, তাই না? আমরা নিচে অর্থাৎ এই নিচের রেখাকে বলা হয় হচ্ছে আমরা জানি আনুভূমিক রেখা, এবং উপরের এই যে রেখাটি, হ্যাঁ
অর্থাৎ এই যে সংখ্যা যেখানে থাকে সেটিকে কিন্তু বলা হয় উল্লম্ব রেখা। তাহলে আনুভূমিক রেখায় আমাদের দেওয়া রয়েছে বিভিন্ন ফলের নাম, তাই না? এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে উল্লম্ব রেখা বরাবর কিন্তু দেওয়া রয়েছে শিক্ষার্থীর সংখ্যা, তাই না? আচ্ছা, আবার যদি এই চিত্রটি আমরা লক্ষ্য করি, দেখো এই চিত্রটি কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, তাই না? এই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোজা উপরে নিচে দেওয়া রয়েছে এবং এই চিত্রটি কিন্তু একটু ঘুরিয়ে লেখা হয়েছে, তাই না? কিন্তু এই চিত্রে যদি আমরা এটিকে এবারে ধরি হচ্ছে আনুভূমিক রেখা, যেমন এই চিত্রে কিন্তু এই পাশটি হচ্ছে আনুভূমিক রেখা ছিল এবং এই চিত্রে কিন্তু এই পাশটি হচ্ছে আনুভূমিক রেখা এবং এই পাশটি কিন্তু উল্লম্ব রেখা, তাই না? তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি আনুভূমিক রেখায় কিন্তু বিভিন্ন ফলের নাম দেওয়া রয়েছে এবং এই যে উল্লম্ব রেখা, দেখো এটিও এবং এটিকেও কিন্তু আমরা সেই উল্লম্ব রেখাই বলতে পারি। উল্লম্ব রেখা বরাবর কিন্তু শিক্ষার্থীর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইখানেও যেভাবে করে আমাদের এই যে স্তম্ভলেখ এইখানে আমাদের যা বলা হয়েছে এইখানেও কিন্তু ঠিক একই বিষয়টি আমাদের বোঝানো হয়েছে, তাই না? তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এই দুইটি চিত্রকেই আমরা স্তম্ভলেখ বলতে পারি, অর্থাৎ এই দুটি চিত্রই স্তম্ভলেখ। আশা করি সকলেই তোমরা আজকে প্রত্যেকটি অঙ্ক খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।